ডক্টর ইউনূসের কোনো আদেশ মানছে না দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসকে না জানিয়েই ভারত যাচ্ছেন তিনি। গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে ভয়ানক খবর, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন তিনি। কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবেন? সেনাপ্রধান কি ডক্টর ইউনূসের অনুমতি নিয়ে যাবেন নাকি না নিয়ে সিদ্ধান্তেই যাবেন? দেশে ফিরে আসতে না আসতেই এমন একটি খবর মিলল। কি খবর? যে জেনেভায় আওয়ামী লীগের গর্জন, জাতিসংঘে ইউনূস সরকারের পতনের ডাক। এই বিক্ষোভে যে জেনেভার রাস্তায় যে বিক্ষোভ করছেন, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছেন, এমনকি তার নোবেল খেতাব বাতিলেরও দাবি তুলছেন। এই খবর তো আমরা জানি, আপনাদেরকে আমি বলেছি যে বিশ্বস্ত সূত্রে জানা খবরে শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন, ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার উপর ভরসা রাখলেন না স্যার। এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক, শেখ হাসিনার যোগাযোগ এখনো অব্যাহত থাকলো। ডক্টর ইউনূসের শাসনের অবসান ঘটতে চলেছে না, ডক্টর ইউনূসের শাসনের অবসান ঘটে গিয়েছে। ডক্টর ইউনূস নামে ক্ষমতায় আছে, কাজে ডক্টর ইউনূসের এখন কোনো কিছুই নেই। ডক্টর ইউনূস কি এমনিতে আবল তাবল বকতেছে? ডক্টর ইউনূস এই সকল আবল তাবল বকাবকি করতেছে ভয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনা করতে চাই। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জেনেভায় আওয়ামী লীগের গর্জন, জাতিসংঘে ইউনূস সরকারের পতনের ডাক। দর্শক, প্রফেসর ইউনূস জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরে এসেছেন। কিন্তু এই দেশে ফিরে আসতে না আসতেই এমন একটি খবর মিলল। কি খবর? বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কয়েকটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক মানবাধিকার সংগঠন সকলে মিলে জেনেভার রাস্তায় ইউনূস সরকার বিরোধী স্লোগান তুলেছে। তারা মানবাধিকার কাউন্সিলের যে চলমান বৈঠক তাতে অংশ নিয়েছে এবং সাইডলাইনে বিভিন্ন আলোচনা, বিভিন্ন বৈঠক তারা করছে এবং সেখানে প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান এবং নানান ধরনের দাবি তারা জানাচ্ছে, সরকার পতনের তারা দাবি জানাচ্ছে। আসলে কি হয়েছে সেখানে? কারা এর নেপথ্যে? সরকার কতটা আমলে নিচ্ছে বিষয়টি? কারণ আমাদের দেশের কোনো গণমাধ্যমে আমি বিষয়টি সেভাবে বিস্তারিত পাইনি। সব মিলিয়ে সংক্ষিপ্ত আলোচনাটুকু করতে চাই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে। আমার কাছে এখন পর্যন্ত যেটুকু খবর আছে তাতে সচেতন প্রতিটি মানুষের, বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের মনোযোগ জেনেভায় হয় আছে অথবা থাকা উচিত। আসলে সেখানে ঘটে চলেছে একের পর এক ঘটনা, যা অন্তর্বর্তী সরকারের কপালে ভাঁজ ফেলতে বাধ্য বলে আমার মনে হয়। এই বিক্ষোভে যে জেনেভার রাস্তায় যে বিক্ষোভ করছেন, বিক্ষোভে অংশগ্রহণকারীরা আগেও বলেছি ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছেন, এমনকি তার নোবেল খেতাব বাতিলেরও দাবি তুলছেন। আপনারা জানেন ইতিমধ্যে নোবেল দপ্তরে গিয়েও ইউনূসের নোবেল প্রত্যাহারের জন্য আবেদন জানানো হচ্ছে। এটি চলবে, রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে থাকে। আওয়ামী লীগ এখন নিজেদেরকে ভিক্টিমের জায়গায় রেখে তারা তাদের মতো করে কাজ করছে। সরকার সরকারের জায়গা থেকে কথা বলছে এবং কাজ করছে। এবং এই যে তারা আন্দোলন করছে, স্লোগান তুলছে, দেশে তো কাজ করতে পারছে না, কার্যক্রম নিষিদ্ধ দেশের বাইরে। নিউ ইয়র্কে আমরা দেখেছি, এখন আমরা দেখছি ফ্রান্সে আমরা দেখছি কি হচ্ছে, এবং এই যে জেনেভায় তাদের স্লোগান এবং ব্যানারের মূল বার্তাগুলো আসলে যদি আমরা মানে অনুবাদ করি সেটি হচ্ছে এইরকম, এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটির বিরুদ্ধে যেন আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত ব্যবস্থা নেয়, তারা যেন মনোযোগ দেয়, তারা যেন এসব বিষয়ে প্রফেসর ইউনূসের সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে। এখন তারা তার জবাবদিহি করতে বাধ্য বলতে কি, সেখানে যখনই সরকারের তরফ থেকে যোগাযোগ করা হয় তখন নিশ্চয় তাদের বলতে পারে যে এই জায়গাগুলোতে তোমাদের মনোযোগ দেওয়া দরকার, অ্যাড্রেস করা দরকার। জাতিসংঘ ভবনের বাইরে জেনেভাতে বিখ্যাত ব্রোকেন চেয়ার, এটি অনেকেই জানেন, সেই ব্রোকেন চেয়ার স্মৃতিস্তম্ভের সামনে একদল বাংলাদেশি প্রবাসী এবং আওয়ামী লীগ সমর্থকরা সরব বিক্ষোভ করেছেন। শুরু থেকে আমি এটি বলছি, তাদের প্ল্যাকার্ডের লেখাগুলো আমি একটু শেয়ার করতে চাই। তারা লিখেছেন, ইউনূস গভর্নমেন্ট ইলিগাল, স্টপ হিউম্যান রাইটস ভায়োলেশনস, সেভ বাংলাদেশ ফ্রম এক্সট্রিমিজম। যে কথাগুলো এতক্ষণ বললাম এটি তারা তাদের প্ল্যাকার্ডে লিখছেন ইংরেজিতে, যাতে বিদেশিদের দৃষ্টি তারা আকর্ষণ করতে পারেন। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেছেন বাংলাদেশ এখন একটি অবৈধ সরকারের হাতে। এটি শেখ হাসিনা বরাবরই বলছেন, আওয়ামী লীগের তরফ থেকে বরাবরই বলা হচ্ছে, কিন্তু প্রফেসর ইউনূসের সরকার কোন প্রেক্ষাপটে এসেছে আমরা সকলেই সেটা জানি। এবং এই অ্যাক্টিভিস্টরা বলছেন বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নেতারা বলছেন তারা মানবাধিকার পদদলিত করছে, মানে সরকার এবং গণতন্ত্রের নামে প্রহসন করছে। শুধু তাই নয়, মানে সেখানে ফোনে এই যেই আলোচনার কথা বললাম, অনুষ্ঠানের কথা বললাম, ওইখানে ফোন করে বক্তব্য দিয়েছেন ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও সেখানে কথা বলেছেন। এতে নেতাকর্মীরা আরো বেশি বিক্ষুব্ধ, আরো বেশি উত্তেজিত হয়েছেন সঙ্গত কারণে। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন এক অগণতান্ত্রিক শাসনের কবলে, যেখানে মানুষের মৌলিক অধিকার পদদলিত হচ্ছে। জেনেভার আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরে ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান ঘটছে। এটা নিয়ে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যাক্টিভিস্টরা সতর্ক করে বলেছেন, যখন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যস্ত, অর্থাৎ আওয়ামী লীগের কথা বলছে আমি যেটুকু বুঝতে পারি, তখন জঙ্গি এবং চরমপন্থীদের জন্য নতুন করে ফাঁকা জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ
এরা সুযোগ নেবার চেষ্টা করছে বা সুযোগ নেবার পরিবেশ তৈরি হচ্ছে। তারা বলেন সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলা সেই সতর্কবার্তাই দিচ্ছে এবং আইন শৃঙ্খলার শৈথিল্য উগ্রপন্থীদের জন্য উর্বর পরিবেশ তৈরি করছে। এই জায়গাটিতে আমি এন্ডোর্স করব, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত দরকার। এক বক্তা সেখানে বলেছেন, যদি অব্যাহত দমননীতি এবং আইনের অপব্যবহার চলতে থাকে তবে বাংলাদেশ আবারও জঙ্গিবাদের হটস্পট হয়ে উঠতে পারে। এটি তার আশঙ্কার কথা। এই বক্তব্যগুলো এখানেই আশঙ্কার বিষয়। এই বক্তব্যগুলো আন্তর্জাতিক মিডিয়াতেও জায়গা পেয়েছে এবং পাচ্ছে, কারণ বাংলাদেশের স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে জড়িত। আমি এই তথ্যগুলো একটি আন্তর্জাতিক মিডিয়া থেকে সংগ্রহ করেছি, তার যেটুকু সহজ বাংলা করা যায় তার ভিত্তিতে আমি কথাটি বলছি। অর্থাৎ সব মিলিয়ে জেনেভার এই আলোচনা এবং প্রতিবাদ স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্রমশ আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়তে যাচ্ছে। এটি আশঙ্কার জায়গা থেকে আমরা বলতে পারি, কারণ মানবাধিকার, গণতন্ত্র এবং নিরাপত্তা এই তিনটি ইস্যুই এখন আলোচনার কেন্দ্রে। প্রশ্ন হলো, ইউনূস সরকার কি এসব সমালোচনায় কর্ণপাত করবে, নাকি তারা আরো কঠোর পথে হাঁটবে? এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন, ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার ওপর ভরসা রাখলেন না স্যার। তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এবং শেখ হাসিনা, যদিও সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন, কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক, সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল, নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক, শেখ হাসিনার যোগাযোগ এখনো অব্যাহত থাকলো? ভারতে সফরে যাওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য কতটা কৌশলী সিদ্ধান্ত হবে, আদৌ তিনি যেতে পারবেন কিনা, এসব নিয়ে নানা জল্পনার মধ্যে এখন জানা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো বিশেষ মনোযোগ এবং নেতিবাচক প্রচারণা এড়িয়ে যেতে সিদ্ধান্ত নিয়েছেন যে দিল্লিতে ওই দুটো সম্মেলনে তিনি অংশ নেবেন না। দিল্লিতে 13 তারিখ থেকে আঞ্চলিক সন্ত্রাস প্রতিরোধী, কাউন্টার টেরোরিজম একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে এই অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ সেনা নেতৃত্ব অংশ নেবেন। অন্যদিকে এর পরপরই 16 তারিখ থেকে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটিতে দিল্লিতে অংশ নেবেন প্রায় 30টি দেশের সেনা নেতৃত্ব, যেই দেশগুলোর সেনাবাহিনী, সেনা সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করতে পৃথিবীর বিভিন্ন দেশে যোগ দিয়েছেন বা যোগ দিয়ে থাকেন। তো এই দুটো সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যোগ দেবেন, কারণ দাওয়াতটা বা আমন্ত্রণটা তাকে উদ্দেশ্য করেই ছিল। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না বলেই আপাতত খবর পাওয়া যাচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের বদলে সেখানে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান। কিন্তু সেনাপ্রধান ভারতে যাচ্ছেন কি যাচ্ছেন না, তার মানে কি সেনাপ্রধানের সত্যি দিল্লিতে কোনো যোগাযোগ নেই? মানে এটা তো বুঝতেই পারছেন, দিল্লিতে সেনাপ্রধান যাবেন কিনা সেই স্পর্শকাতরতার জায়গায় সেই জল্পনাটাও ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে দিল্লিতে যাওয়া মানে সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হওয়া কিনা, কারণ 5ই আগস্টের পর থেকেই শেখ হাসিনা দিল্লিতে আছেন। কাজেই সেটাও দিল্লি যাওয়া কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য এতটা স্পর্শকাতর, তার একটা বড় কারণ হয়ে উঠেছিল। সরকারের তরফেও একটা অবিশ্বাসের বাতাবরণ কাজ করছিল সেনাপ্রধানকে দিল্লি না যেতে পরামর্শ দেওয়ার পেছনে। কিন্তু সেনাপ্রধান দিল্লি না গেলেই কি দিল্লিতে তার সকল যোগাযোগ বন্ধ আছে? সেটা একটা আলাপের বিষয় তো হতেই পারে, কারণ দেখুন, একদিকে যেমন 5ই আগস্টের পর ভারতীয় সেনাপ্রধানের তরফে পরিষ্কারভাবেই জানানো হয়েছিল সংবাদ মাধ্যমে যে 5ই আগস্টের সেই সময়টাতে যেমন তিনি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ভারতীয় সেনাপ্রধানের নাম উপেন্দ্র দ্বিবেদী, তো উপেন্দ্র দ্বিবেদী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা দুজন একটা সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে ছিলেন। দেখেন, এই উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাপ্রধান হিসেবে কিন্তু দায়িত্ব নেন 2024-এর জুনেই, যেই একই মাসে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ওয়াকারুজ্জামান। এই দুজনের সামনাসামনি দেখা হওয়া নিয়েও কিন্তু জল্পনা আছে। সামনাসামনি আনুষ্ঠানিকভাবে এখনো দেখা হয়নি বটে, কিন্তু তারা পরস্পর সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ওই 5ই আগস্টের সময়টাতে। অন্যদিকে নভেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানানো হয় যে দুই সেনাপ্রধানের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানুয়ারিতে এসেও মানে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়টা একেবারেই একরকমের নীরবতার মধ্য দিয়ে পার করার চেষ্টা করা হচ্ছে, স্বাভাবিকভাবেই ব্যাপক স্পর্শকাতরতার কারণে। কারণ দেখেন, এমন একটা সময় যে সময়ে সরাসরি বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা ইউনূস তিনি তো বলছেনই যে ভারত আসলে একরকমের বাংলাদেশে যে কোনো সময় আবারও শেখ হাসিনাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, কাজে একরকমের শত্রু রাষ্ট্র হিসেবে বর্ণনা করছে। সম্প্রতি একেবারে সর্বসাম্প্রতিক খাগড়াছড়িতে অশান্তির কারণ হিসেবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যে ভারত খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সহায়তা করছে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা যায়। তো এত বড় একটা অভিযোগ ভারতের তরফে পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে তাদের অভ্যাসই হচ্ছে যে কোনো ব্যর্থতা ভারতের উপর দোষ চাপিয়ে কাটিয়ে যাওয়া। কিন্তু
অবিশ্বাসটা আসলে একেবারে সরকারের শীর্ষ পর্যায় থেকে ঘোষণা দিয়ে এভাবেই কিন্তু বর্ণনা করা হচ্ছে। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে কি বিনা যোগাযোগে বা সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর পক্ষে কি বিনা যোগাযোগে ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তে শান্তি বা দুই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব? নভেম্বরে শেষ একটা ভার্চুয়াল বৈঠকের দুই দেশের সেনাপ্রধানের মধ্যে খবর পাওয়া গিয়েছিল। জানুয়ারিতে এসে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু ভারতের সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সরাসরি বলেন যে দুই দেশের সরকার পর্যায়ে বা বাংলাদেশ সরকার যে ধরনের কথাই ভারত সম্পর্কে বলুক না কেন, সেনাবাহিনী পর্যায়ে তাদের সম্পর্ক আছে, সক্রিয় সম্পর্ক আছে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম আলোর মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে যেমনটা বলেছিলেন, সেই সাক্ষাৎকারের কথা উল্লেখ করেই কিন্তু উপেন্দ্র দ্বিবেদী বলেন যে দুই দেশকেই শান্তি রক্ষার জন্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিশ্বাসের এবং আস্থার সম্পর্ক থাকতেই হবে। এবং মালয়েশিয়া মাত্র ঘুরে এলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সেপ্টেম্বরের 23 থেকে 27 এই কয়দিন। সেখানে কিন্তু বৈঠক ছিল যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চলগুলো যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জুড়ে ভাগ করেছে, তার মধ্যে যে ইন্দো প্যাসিফিক কমান্ড, মালয়েশিয়ায় সেই সফরে ছিলেন। এবং সেখানে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশি সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে, একান্ত বৈঠক হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সে বিষয়ে ব্যাপক জল্পনা থাকলেও কোনো তরফেই সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই। দেখেন, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে সীমান্তে মানে পার্বত্য চট্টগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত অবাধে অস্ত্র সরবরাহ করছে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের পার্বত্য অঞ্চল অশান্ত করে তুলবার জন্য, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ বিষয়ে মতামত কি? সেনাবাহিনী এই বিষয়টাকে কিভাবে দেখছে? সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই বিষয়টা কি করে মোকাবেলা করবে বলে ভাবছে? মানে এটা কি তার মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সামরিক যুদ্ধের দিকে যাচ্ছে, দুদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, ব্যাপারটাকে একটা শত্রু রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে যাচ্ছে কিনা, সে বিষয়টা নিয়ে নিশ্চয়ই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা আলাপ বা অবস্থান গ্রহণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটা চলছে কিনা, এটা যে এই স্পর্শকাতরতার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে কিংবা ভারতীয় সেনাবাহিনীর তরফে পরিষ্কার করে জানা যাচ্ছে না, আমার মনে হয় ভারতের সঙ্গে যেহেতু একটা দূরত্ব তৈরি হচ্ছে, এই অবস্থায় সত্যিকার অর্থেই ভারত সেদিকে শক্তি বৃদ্ধির কথা ভাবছে। কারণ দেখেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যখন বাংলাদেশ বলছে যে ভারত অস্ত্র দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের, তখন কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একদল, এমনকি ভেতরের সেনাবাহিনীতে বর্তমান কর্মরত একটা বড় অংশও নাকি বলছেন যে পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল জুড়ে আসলে 250-র বেশি সেনা ক্যাম্প প্রতিষ্ঠা করা দরকার। তাহলে বাংলাদেশ ওই জায়গায় সেনা অবস্থান বাড়ালে ভারত কি ব্যবস্থা নেবে? এই বিষয়গুলো নিয়ে মানে গত 1.5 দশকের বেশি সময় যেমন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হচ্ছিল, সেই আলোচনার জায়গা আর থাকছে কিনা সেটা সম্ভবত আমরা এখন বুঝতে পারছি না। যেহেতু দুই সেনা প্রধান, দুই সেনাবাহিনীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক বা প্রকাশ্য আলাপ আলোচনার বিষয়গুলো বা প্রকাশ্য মিত্রতা দেখানোর যে প্রথা চালু হয়েছিল, সেটা থেকে বাংলাদেশ সেনাপ্রধান, বাংলাদেশের সেনাবাহিনীকে একরকমের রাজনৈতিক কারণে সরে দাঁড়াতে হয়েছে। তবে তার মানে কি সম্পর্ক শেষ? ভার্চুয়াল বৈঠক করতে কি কারো অনুমোদন নেওয়ার দরকার আছে? দুই সেনাপ্রধান ভার্চুয়াল বৈঠক করবেন, টেলিফোনে কথা বলবেন, কৌশল নির্ধারণ করবেন, দুই সেনাবাহিনী, সবকিছুই কি প্রকাশ্য হয়ে পড়বে? সবকিছুই কি ফাঁস হয়ে পড়বে? আর এটাও তো ভুলে গেলে চলে না যে এ খবর তো আমরা জানি, আপনাদেরকে আমি বলেছি যে বিশ্বস্ত সূত্রে জানা খবরে শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন, সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন, ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার উপর ভরসা রাখলেন না স্যার। তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এবং শেখ হাসিনা, যদিও সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন, কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক, সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল? নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক, শেখ হাসিনার যোগাযোগ এখনো অব্যাহত থাকলো? সেই সন্দেহ, সেই আলোচনা, সেই জল্পনা কি বন্ধ করতে পারবে ওয়াকারুজ্জামানের ভারত না যাওয়ার সিদ্ধান্ত? এই প্রশ্নগুলো তো রয়েই যায়। তবে এই দুদেশের জন্য এই যে পারস্পরিক শক্তি বৃদ্ধি, সেনা শক্তি বৃদ্ধি আসলে নিরাপত্তা বাড়াবে কিনা এই দুটো দেশের, নাকি সাধারণ জনগণের জন্য এক রকমের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে, সে প্রশ্ন যেমন রয়ে যায়, প্রশ্ন রয়ে যায় ইন্দো প্যাসিফিক কমান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় কমান্ড নিয়ে কি পরিকল্পনা, সেই বিষয়টিও ভুলে গেলে চলে না। চীনকে প্রতিরোধে বাংলাদেশের বঙ্গোপসাগর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব বলয় বাড়াতে চায়, তার অবস্থান বৃদ্ধি করতে চায়। পার্বত্য চট্টগ্রাম দিয়ে সে মায়ানমারে তার প্রভাব বাড়াতে চায়। মার্কিন সেনাবাহিনীও অত্যন্ত সক্রিয় আছে বাংলাদেশের সীমান্ত জুড়ে। এই অবস্থায় অনেক সমীকরণ পাল্টে যাওয়ার মধ্যে ভারত বাংলাদেশের দুই সেনাবাহিনীর স্বাভাবিক আলোচনা, কথোপকথনের দুয়ার বন্ধ হয়ে যাওয়া সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনার চাইতেও অনেক বেশি গুরুতর। কাজেই সম্ভবত দুপক্ষই যোগাযোগ বহাল রাখবেন, যোগাযোগ শক্ত